সবকিছু পেছন ফেলে সাকিব আল হাসানের এই ঘটনা সেই সময়ে আমার অর্থনৈতিক জীবন, আমার ব্যক্তিগত জীবনে বিভিন্নভাবে আসলে ট্রমাটাইজড করে। সেই ট্রমাটা আমি আসলে এই গত 12-13 বছর ধরে বহন করছি। ব্যর্থতাকে জয় করার একটা উপায় হচ্ছে তাকে কনফেস করা, কনফ্রন্ট করা। এই ছবিটি ছিল একটি স্বপ্নের মতো। উনার আসলে এই আপনার মুভিটার সাথে কিভাবে যুক্ত হওয়া এর পেছনের গল্পটা আসলে জানতে চাই। এই ছবিটি সেই সময় ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ প্রোডাকশন ছিল। পিপল ডোন্ট বাই অ্যাকচুয়ালি প্রোডাক্ট, দে বাই এ লাইফস্টাইল। সাকিব আল হাসান তার অংশের সম্পূর্ণ শুটিংটা শেষ করে। তাহলে সেক্ষেত্রে ফুজি ফিল্মের কোনো বক্তব্য ছিল না যে আসলে যখন অস্বীকার করলেন সাকিব আল হাসান যে আসলে এরকম কোনো চুক্তি মানে সে সিনেমা করেনি, বাট এটা তো আসলে একটা সিনেমা, ইটস নট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। অ্যান্ড দ্যাট গিভস মি অ্যানাদার পেইন যে আসলে একটা সেলিব্রিটি ইমেজ কিভাবে একটা মানুষ হিসেবে অন্য কতগুলো কোম্পানিকে ডমিনেট করে, কুক্ষিগত করে। তারপরে এই সব কারণ মিলিয়ে কি ছবিটি আর শেষ করা হলো না? কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আই হ্যাভ টু মুভ অন। It's not a dream. It's not in reality. It's a movie of dream and reality. Wow, Sakib! Wow! Are you ready? বন্ধুরা, আমরা আজকে দেখলাম সাকিব আল হাসান অভিনীত সবকিছু পেছন ফেলে আসার একটি ছোট অংশ। কিন্তু এর পেছনের গল্পটা কি? আজকে আমাদের মাঝখানে আছে আমাদের অনেক প্রিয় রাজিবুল হোসেন স্যার, যার কাছে আসলে আমরা জানতে চাই যে এত পরিচিত আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান, তার এত পরিচয়ের যে গল্প সেটার মধ্যে আমরা তাকে কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কখনো বিজনেসম্যান, কখনো পলিটিশিয়ান। সো আসলে হঠাৎ করে সে নায়ক হয়ে ওঠার গল্পটা কি? স্যার, আমরা আসলে খুবই এক্সাইটেড যে এত সুন্দর একটা নিউজ এতদিন কেন আমাদের লুকানো ছিল বা হঠাৎ করে এখন আসলো? সবকিছু পেছন ফেলে ডেস্টিনেশন আননোন ফিল্মটি আমার জীবনে একটি ব্যর্থতার গল্প। সো ব্যর্থতার গল্প তো কেউ আসলে সামনে আনতে চায় না। যে ব্যর্থতা নিয়ে আমি দীর্ঘ প্রায় 12-13 বছর ধরে নিজের ভেতরে রেখেছি। তো হঠাৎ আসলে আমার কাছে মনে হলো যে ব্যর্থতাকে জয় করার একটা উপায় হচ্ছে তাকে কনফেস করা, কনফ্রন্ট করা। কারণ এই ব্যর্থতা একটা সময় আমাদেরকে একটা ট্রমাটিক সাইকোলজিক্যাল ইভেন্টের মতো করে নিজেদেরকে ডিল করতে হয়। তো ওই কারণেই আসলে সবকিছু পেছন ফেলে সিনেমাটা নিয়ে কথা বলা শুরু করেছিলাম। ১২ বছর আগে আসলে এই ছবিটি ছিল একটি স্বপ্নের মতো। একজন নির্মাতা যেরকম একটি ছবি বানাতে চায়, আ ঠিক সেরকমই একটি ছবি ছিল। আর বলে রাখা ভালো যে এই ছবিটিতে আসলে সাকিব আল হাসান একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিল। আসলে ভাইয়া, এখানে আপনাকে একটু থামাতে হয়। কারণ উনার আসলে এই আপনার মুভিটার সাথে কিভাবে যুক্ত হওয়া এর পেছনের গল্পটা আসলে জানতে চাই। উনি কি আসলে পুরো শুটিংটা শেষ করেছিলেন আপনার সিনেমার? আচ্ছা, আম উম ফ গল্পটা এরকম যে আ তখন আমি যেহেতু শিক্ষক, সিনেমা নিয়ে পড়াই এবং ফুজি ফিল্ম তখন বাংলাদেশে নতুন কিছু ডিজিটাল ফরম্যাটের ক্যামেরা, ওদের সিরিজের ক্যামেরা আ প্রায় ১৫ টার মতো লঞ্চ করবে। তো এইজন্য তারা আমাকে ডেকেছিল একটি কর্পোরেট মিটিংয়ে, আ ভিউজ শেয়ার করার জন্য কি ভাবনা, কিভাবে করা যায়। তো সেই মিটিংয়ে আমাদের অনেকক্ষণ মিটিং হয়েছিল। প্রায় ২-২.৫ ঘন্টা। ওই মিটিংটা শেষ করার পরে
হঠাৎ করে আমার কাছে মনে হলো যে আমি ওখানে বাংলাদেশে যে ফুজি ফিল্মের দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তাদেরকে বললাম যে আপনাদের যদি ৫টা মিনিট সময় হয় আই ক্যান শেয়ার সামথিং। তো তখন আমি ওদেরকে ৫টা স্লাইডের একটি প্রেজেন্টেশন শেয়ার করি, যেটা ছিল এই সবকিছু পেছন ফেলে মুভিটার নিয়ে। মূল কথা ছিল যে আমি আসলে যেভাবে আম আ বলতে চেয়েছিলাম যে পিপল ডোন্ট বাই অ্যাকচুয়ালি প্রোডাক্ট, দে বাই এ লাইফস্টাইল। এবং সবকিছু পেছন ফেলে একটি তরুণদের নিয়ে গল্প, যেই গল্পে তরুণদের লাইফস্টাইলের ভিতরে ফুজির ক্যামেরা কিভাবে ইমপ্যাক্ট ফেলবে, বিশেষ করে সেটা যদি ট্রাভেল অ্যাডভেঞ্চার ধরে হয়, তাহলে দ্যাট উইল কানেক্ট মোর উইথ দ্য কনজিউমার, মোর উইথ দ্য অডিয়েন্স। তো ওই ফ্যাক্টটা আসলে ফুজিকে খুব উৎসাহিত করে এবং ফুজির ওই ৫ মিনিটের ৫টা স্লাইডের বক্তব্যেই এই ছবিতে স্পন্সরশিপের জন্য আগ্রহ প্রকাশ করে। বাহ! দারুণ। আচ্ছা, আপনি তরুণদের কথা বললেন। যতটুকু আপনার থেকে শুনেছি স্যার, যে আপনার ছবিটা নির্মাণ হয়েছিল ২০১২-১৩ সালের সময়কার। তখনকার তরুণদের কথা, তখনকার ওই সময়টার কথা। তো ওই সময়টায় আসলে আমাদের সিনেমা নির্মাণের পেছনের যে গ্যাজেটস, ইকুইপমেন্টস গুলা ছিল, সেটা কিভাবে আপনি তখন কি ইউজ করেছিলেন, বা কোনো কিছু কি বাইরে থেকে সোর্সিং করতে হয়েছে? বা আসলে জানতে চাই যে কোয়ালিটিটা দেখে অনেকের অনেক মনে প্রশ্ন আসছে যে তখন কিভাবে আসলে এটা অ্যাপ্রোচটা নিয়েছিলেন? ১ নম্বর হচ্ছে যে 'অ্যাভাটার' যেই ছবির আ মানে যেই ক্যামেরা ইউজ করা হয়েছিল 'অ্যাভাটার' ছবিতে, আমরা সেই ক্যামেরাটাই আ এই ফিল্মের জন্য ব্যবহার করেছিলাম। সেই সময়ে এই ছবিটির পার ডে ওই ক্যামেরা ভাড়াই ছিল ৭০,০০০। আই এম টকিং অ্যাবাউট 2012। ওকে। সো এই ছবিটি সেই সময় ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ প্রোডাকশন ছিল। হ্যাঁ? তো এইটা ভাবতে হবে। আমরা যদিও ও ইমেজে লাইক ছবির গল্পের ভিতরে ফুজি ফিল্মের অনেক ক্যামেরা দেখিয়েছিলাম, কিন্তু আমাদের শুটিং এর মূল ক্যামেরা ছিল আ উম 'অ্যাভাটার' এর সেই ক্যামেরা এরির এলেক্সা। আপনি বলেছেন ভাইয়া সাকিব আল হাসান আসলে পরে সিনেমাটার একটা পর্যায়ে যেয়ে উনি বলেছিলেন যে উনি আসলে এখানে অভিনয় করেননি। আম তার এই বক্তব্যের কারণটা কি ছিল, বা এই অস্বীকারটা সে কেন করলো? আপনার কি মনে হয়? বা আপনি কি জানেন আসলে? আমরা জানতে চাই সবাই। না মানে মূল জায়গাটা হচ্ছে যে সাকিব আসলে এই ছবির সঙ্গে কিভাবে যুক্ত হয়েছিল। যে গল্পটা আমি বলছিলাম যে ৫ মিনিটের টেবিলে ফুজি এই ছবির সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিল। তো তখন আমাদের যখন একটা ফাইন্যান্সিয়াল নেগোসিয়েশন হচ্ছে টাইটেল স্পন্সরশিপ নিয়ে, যেই অ্যামাউন্টটা আমরা চেয়েছিলাম ফুজি সেটার সঙ্গে নেগোশিয়েট করছিল। তো ফুজির ওই নেগোসিয়েশনের একটা পর্যায়ে আমরা আসলে ফুজিকে প্রপোজ করেছিলাম, ওকে, আপনারা যেহেতু আম আ মানে ফাইন্যান্সিয়ালি ক্যাশ টাকা দিতে চাচ্ছেন না, বাট ইউ ক্যান গিভ আস সামথিং ইন কাইন্ড, লাইক ফুজি ফিল্মের তখনকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল সাকিব আল হাসান। তো আমরা বললাম যে ঠিক আছে, তাহলে সাকিব আল হাসান যেহেতু আপনাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তো সাকিব আল হাসানকে আমরা এই ছবিতে এন্ডোর্স করব, আমরা তুলে নিয়ে আসবো এবং দ্যাট উইল বি এ হিউজ মাইলেজ ফর ফুজি, যে ফুজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসানের ১ম ছবি সবকিছু পেছন ফেলে। রাইট। তো ফুজি এতে খুবই আগ্রহ হয় এবং ফুজি আ উম বলে যে ঠিক আছে, আমরা সাকিবের সঙ্গে কথা বলে আমরা আমাদের ডিট ফাইনাল করব। দেন ওরা সাকিবের সঙ্গে কথা বলে এবং পরবর্তীতে আমাদের চুক্তি হয়। সাকিব আল হাসানকে অভিনয়ের জন্য করবে, আমাদের ছবিতে দেবে, এবং গল্পগুলো আমরা শেয়ার করি, এবং আ টাকাও দেবে আরকি। তো সাকিবের সঙ্গে এরপরে আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট মিলে যোগাযোগ করি, দেখা সাক্ষাৎ করি। অবশ্যই ফুজির সহায়তায়। তখনকার দিনে আসলে ফুজি ফিল্মের কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন হচ্ছে সোলায়মান সুখন। আচ্ছা।
তো আমরা বেশ কয়েকবার সাকিবের সঙ্গে বসি, সিনেমার গল্পটা বলি, তার চরিত্রটা বলি, কি কস্টিউম লাগবে, তার মাপ কি কস্টিউমের জন্য, সেগুলোও হয় এবং তার শিডিউল মিলিয়ে বেসিক্যালি আমরা শুটিং ডেট ফাইনাল করি এবং আমরা চেয়েছিলাম যে সাকিবের শুটিংটা দিয়েই সিনেমা শুরু করে তারপরে বাকিটা শেষ করবে এবং সাকিব আল হাসান ওই সময়ে ওই সিনেমার শুটিংয়ে অ্যাটেন্ড করে। সোলায়মান সুখন তাকে নিয়ে আসে শুটিং স্পটে এবং ওখানে থাকে, শুটিং হয়। স্বাভাবিকভাবে সেলিব্রিটিরা শুটিংয়ে একটু এদিক ওদিক করে, সময় নিয়ে হয়, সেটা তো ভিন্ন প্রশ্ন। কিন্তু সাকিব আল হাসান তার অংশের সম্পূর্ণ শুটিংটা শেষ করে, হ্যাঁ? এবং আমরা কন্টিনিউইং মানে অন্যান্য শুটিংগুলোও চালিয়ে যাচ্ছিলাম। ইন দ্য মিন টাইম আসলে প্রথম আলো একটি নিউজ ছাপে যে সাকিব আল হাসান চলচ্চিত্রে এসেছে। হ্যাঁ, সেই ছবি-টবি দিয়ে একটা নিউজ করে। সেই নিউজ করার পরে আসলে সাকিব সম্ভবত মানে মিসরিড হয় কি হয় আমি জানি না। সাকিব স্যার, আসলে এইটা কি আমরা প্রথম আলোর নিউজটা আমরা কি 12-13 সালের কথা বলছি? হ্যাঁ। প্রথম আলোতে নিউজের পরে সাকিব প্রথম আলোকে বলে যে সে আ এই কোন ছবিতে অভিনয় করেনি। প্রথম আলো থেকে আমাকে ফোন করে। আমি তখন সব ডকুমেন্টস দেই, চুক্তিপত্র দেই, স্যার, বিহাইন্ড দ্য সিন। সাকিবের সাথে কি আপনার পার্সোনালি একটা চুক্তি ছিল এই সিনেমা নিয়ে? যেটা আসলে নাকি ফুজি ফিল্মের থ্রুতে সাকিব এসেছে এটা আপনি বললেন। বাট আপনার সাথেও কি সাকিবের আলাদা এই সিনেমাটা নিয়ে পার্সোনাল কোনো চুক্তি ছিল? দেখেন, আমাদের চুক্তি ছিল হচ্ছে ফুজি ফিল্মের সঙ্গে। ফুজি ফিল্ম আমাদের টাইটেল স্পন্সর। ওরা ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে এই ফিল্মে একটা সার্টেন মিনিটস এর জন্য এন্ডোর্স করবে উইথ ডেফিনেটলি এ ফিকশনাল ক্যারেক্টার। সো ফুজির সঙ্গে আমাদের চুক্তি, ফুজির সঙ্গে সাকিবের চুক্তি। সেই সাকিবের চুক্তি এবং ওদের চুক্তির সেই ক্লজ অনুযায়ী তারা আমাদেরকে সাকিব আল হাসানকে নিয়ে আসে। সো সেইখানে তো আসলে আমাদের আলাদা করে চুক্তির প্রয়োজনীয়তা সেই মুহূর্তে পড়েনি। যে কারণে আসলে আমরা আ সাকিবের সঙ্গে সরাসরি কোনো চুক্তিতে যাইনি। যেহেতু ফুজি ফিল্মের সঙ্গেই তার চুক্তি হয়েছিল। তাহলে সেক্ষেত্রে ফুজি ফিল্মের কোনো বক্তব্য ছিল না যে আসলে যখন অস্বীকার করলেন সাকিব আল হাসান যে আসলে এরকম কোনো চুক্তি মানে সে সিনেমা করেনি, বাট এটা তো আসলে একটা সিনেমা, ইটস নট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে সেই জায়গা থেকে আপনাদের যে মেইন ব্র্যান্ড, তো ফুজি ফিল্ম আসলে তাদের বক্তব্য কি দিয়েছিলেন ওই সময়? দেখেন, সাকিবের ওই যেই কথাটা আমি বলতে নিচ্ছিলাম আসলে, সাকিবের প্রথম আলোর ওই নিউজটার পরে সাকিব টোটালি মিসগাইডেড হয় হয়তো। হ্যাঁ? সাকিব আরেকটি পত্রিকাতে ইন্টারভিউ দেয় যে সে কোনো চলচ্চিত্রে অভিনয় করেনি। যেটা আসলে একই সঙ্গে সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ? কারণ হচ্ছে যে সাকিব সিনেমাতে অভিনয় করেছে এই বিষয়ে আমি সাকিবকে সকল কিছু জানিয়েছি। সাকিব প্রত্যেকটা শটের আগে ক্ল্যাপস্টিক ছিল। সাকিব জানে এগুলো ছবিতে অংশ। এই সিনেমার টিমে ছিল ১৩০ জন মেম্বার। প্রত্যেকেই জানে সিনেমার অংশ এবং সাকিব সবার সঙ্গেই যেহেতু সাকিবের যোগাযোগ হয়েছিল। সো সিনেমার শুটিং না, এটা না ভাবার কোনো যৌক্তিক কারণ সেখানে ছিল না। ফলে এটা আমার জন্য খুব একটা বাজে অভিজ্ঞতা ছিল। আমি ফুজিকে জিজ্ঞাসা করেছিলাম যে, "তাহলে সাকিব আল হাসান কেন এই মিথ্যে কথাটা বলছে?" তখন ফুজি আ উম ইসেকে আ সুলায়মান সুখন যেহেতু এটার দায়িত্বে ছিল, সুলায়মান সুখনকে জিজ্ঞাসা করে এবং ওদের ভিতরে কি হয় আমি ঠিক জানি না। আ সুলায়মান সুখন পরবর্তীতে ফুজির কনসালটেন্ট হিসেবে আর থাকে না। আ এবং ফুজি ফিল্ম আমাকে বলে যে সাকিবকে বাদ দিয়ে চলচ্চিত্রটির শুটিং শেষ করতে। হ্যাঁ? আর আমি তখন বলেছিলাম যে, "দেখেন এই ছবিটি শুট করতে আপনারা যা টাকা দিয়েছেন বা দিচ্ছেন তার থেকেও অনেক বেশি টাকা আমার অলরেডি খরচ হয়ে গেছে এবং খরচ হচ্ছে।" হ্যাঁ? অ্যান্ড দ্যাট ইস অ্যান ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্ট আমি রিটার্ন পাবো কিভাবে? সো এটা নিয়ে আমাদের অনেক ইটস আ ভেরি আ লজিক্যাল কোয়েশ্চেন, অফ আ কোর্স। অনেক ধরনের হয়।
কনভারসেশন হয় ফুজির সঙ্গে, এবং আমার কাছে সবচেয়ে মানে হয় যে এটা একটা এথিক্যাল জায়গা। আর ফুজি ফিল্ম তখন আমি ফুজিকে বলেছিলাম যে, "সাকিবের বিরুদ্ধে কি আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন, না আমি আইনানুগ ব্যবস্থা নিব?" তখন ফুজি আমাকে বলেছিল যে, যেহেতু আসলে তারা নতুন এবং সাকিব আল হাসান তখন নাম্বার 1 অলরাউন্ডার, তার সঙ্গে কোনো ধরনের ক্ল্যাশে যেতে পারে না। অ্যান্ড দ্যাট গিভস মি অ্যানাদার পেইন যে আসলে একটা সেলিব্রিটি ইমেজ কিভাবে একটা মানুষ হিসেবে অন্য কতগুলো কোম্পানিকে ডমিনেট করে, কুক্ষিগত করে, এবং যা খুশি তা করতে করে। তো ফলে আই ওয়াজ স্যাড, এবং ফুজির সঙ্গে আমার চুক্তি আমি আর রাখি না। উই টার্ন ইনটু এ ট্র্যাশ, এবং আমার কাছে মনে হয়েছে যে এই ছবি দিয়ে আমার ৬৫ লাখ টাকা খরচ হয়েছে, নষ্ট হয়েছে, ফেরত পাইনি, লসের মুখে পড়েছি। এটা অনেক টাকা সেই সময়েও, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আই হ্যাভ টু মুভ অন। তারপরে এই সব কারণ মিলিয়ে কি ছবিটি আর শেষ করা হলো না, নাকি মানে ইচ্ছা এখনো আছে আসলে? না, সবকিছু পেছন ফেলে সিনেমাটি আর হবে না। এইটা একটা দি এন্ড। কারণ হচ্ছে যে এইটা একটা শিল্পীর নৈতিক জায়গায় অবস্থানের কথা বলে। হ্যাঁ, আমি জীবনে তো আসলে পরাজয় বা পরাজিত হয়েছি এরকম ইনসিডেন্ট কম, বা আমি কথা দিয়ে কোনো কাজ শুরু করে শেষ করি না এরকম কম। কিন্তু সবকিছু পেছন ফেলে সাকিব আল হাসানের এই ঘটনা সেই সময়ে আমার অর্থনৈতিক জীবন, আমার ব্যক্তিগত জীবনে বিভিন্নভাবে আসলে ট্রমাটাইজড করে। সেই ট্রমাটা আমি আসলে এই গত ১২-১৩ বছর ধরে বহন করছি। হয়তো সামহাউ কোনো না কোনোভাবে এখনো ব্যবহার করছি। এই সময়ে আসলে আমি এই ট্রমাটা থেকে বের হওয়ার জন্যই আ এই পুরনো, এত বছরের পুরনো বিষয়গুলোকে সামনে আনছি। সো দ্যাট ট্রমাকে জয় করতে হলে ট্রমাকে কনফেস করতে হবে। আর কোনো মিথ্যা দিয়ে আসলে সত্য হাজির হয় না। সত্যকে সত্যের মতো করেই হাজির হতে হয়, এবং সাকিব আল হাসান আম হয়তো একজন ভালো ক্রিকেটার হতে পারেন, কিন্তু তার যেই আম শিল্পের প্রতি নৈতিক দায়, সেই দায়টা তিনি আসলে পালন করেননি, করতে পারেননি, বা তার মিথ্যাচার আমার কাছে মনে হয় যে ইতিহাসের পাতায় লিখে রাখা উচিত। এই ছবিটির প্রযোজক ও পরিচালক হিসেবে সেই সময় কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, এবং ওই সময়টাতে আসলে আপনি কিভাবে এই বিষয়টা ডিল করেছিলেন আপনার জায়গা থেকে বা সবার সাথে? দেখেন, আমি ইউনিভার্সিটিতে আ শিক্ষকতা করতাম। আম আমার শিক্ষকতা ছেড়ে দিয়ে তখন আমি এই চলচ্চিত্রের পিছনে ঝাঁপিয়ে পড়েছিলাম, এবং আ সেই ঝাঁপিয়ে পড়ার পরে যেটা হয়েছিল যে অনেক সফলতা ছিল, কিন্তু প্যারালালি ব্যর্থতাও ছিল। এই ছবিটি সাকিব আল হাসানের কাছ থেকে এইভাবে হয়ে যাওয়ার পরে যখন পুরো প্রজেক্ট ক্যানসেল করে দিতে হলো, ফাইন্যান্সিয়ালি আমি খুব আম ধসের মধ্যে পড়েছিলাম সেই সময়টায়। সেটা আমাকে, আমি যেহেতু সৃজনশীল বা ক্রিয়েটিভ মানুষ, আমরা খুব সহজেই আসলে অ অ অনেক কিছু আমাদের স্পর্শ করে। অনেক কষ্ট দেয়, বেদনা দেয়, যেগুলো আমরা হয়তো প্রকাশ করতে পারি না। তো ওরকম একটা ছিল। অর্থনৈতিকভাবে কাটিয়ে উঠেছি। এটা আমার ব্যক্তিগত জীবনেও আসলে ইমপ্যাক্ট ফেলেছিল। কারণ আম আমার বাচ্চা তখন অনেক ছোট ছিল। এই অর্থনৈতিক দৈন্যতার ভিতর দিয়ে পারিবারিকভাবে বেঁচে থাকতে গিয়ে আসলে
পরিবারও অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, অনেক ধরনের ব্যক্তিগত খারাপ লাগা তৈরি হয়েছে। যেটা আসলে পরবর্তীতে আ আমার বিবাহের সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করে। আ যে কারণে আমি এখন একজন সিঙ্গল প্যারেন্ট হিসেবে আছি। আ তবে এটাও সত্য যে এই ঘটনা থেকে বের হওয়ার জন্য আমি নতুনভাবে আবার চলচ্চিত্র নির্মাণ করা শুরু করেছি এবং আ আ সবকিছু পেছন ফেলে নামটি যেরকম সবকিছুকে পেছনে ফেলে দিয়ে আসা, ঠিক তেমনি ওই ছবিটি না হতে পারার পরে আমি যে ছবিটির কাজে হাত দিয়েছিলাম সেটা ছিল হৃদয়ের রংধনু। অর্থাৎ অনেক কালার জীবনের, হৃদয়ের একটা এই কালার কষ্টটাকে একটা হ্যাপিনেস এ পরিণত করার একটা চেষ্টা। চেষ্টা ছিল এবং সেই ছবি নিয়েও গল্প আছে, বিশাল গল্প, সেটা নিশ্চয়ই আরেকদিন আলাপ করব। কিন্তু এই ব্যর্থতা থেকে একটা রঙিন জীবন নিয়ে বের হয়ে আসতে পারাটা আসলে আ উম একটা নির্মাতার জন্য অনেক কিছু। কারণ আমি দেখেছি যে অনেক নির্মাতা এরকম সংকটগুলো কাটিয়ে উঠতে না পেরে সুইসাইড করে, আ মরে যায়, পাগল হয়ে যায়। আমি দেখেছি আমাদের এই ইন্ডাস্ট্রিতেই হয়েছে। সো সেখান থেকে আমি বলব যে আই এম দ্য লাকিয়েস্ট ওয়ান যে আসলে অ্যা এ বিদ্রোহ করতে জানি, যে আসলে সময়কে উপলব্ধি করতে জানি, যে আসলে সব বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে জানি এবং নতুনভাবে বাঁচতে জানি। আ ফলে আমার কাছে মনে হয়েছে যে বাধা যত বড়ই হোক না কেন, আমাদেরকে তা জয় করতে হবে। আমাদের প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক না কেন, যত বড় সেলিব্রিটিই হোক না কেন, আমাদেরকে সত্যের সাথে বসবাস করতে হবে। একদমই ঠিক। এবং আমি অনেক সাধুবাদ জানাই। মানে আমরা যারা ফিল্ম ক্রিয়েটিভ আ এই লাইনের সাথে জড়িত আছি, আসলে আপনারা এরকম ইন্সপিরেশন যে দিয়ে থাকেন হঠাৎ যে এটা আসলে আ অনেক কিছু আমাদের জন্য। যে আসলে সত্যের পথে থাকাটা বা ফাইট ব্যাক করাটা কতটা ইম্পোর্টেন্ট। আ ইট গিভস মি হোপ যে এত পুরনো একটা গল্প নিয়ে আপনি এখন সবার সামনে এসেছেন। এবং এটা নিয়ে যে কথা বলতে আসছেন এবং এটা খুবই আপনার প্রাইভেট পার্সোনাল লাইফ এর অনেক কিছুর সাথে জড়িত একটা ট্রমা এবং অনেক কিছু দিয়ে যে আপনি আবার মুভ অন করার চেষ্টাটা করেও আপনি আরেকটা সিনেমা বানিয়েছেন 'রংধনু'। এখন জানতে চাই রাজীব ভাইয়ার আসলে এই নির্মাতা, শিক্ষকতা, পরিচালনা, প্রযোজক এত ক্রিয়েটিভ কাজের মাঝখানে আসলে হবি বা সময় কাটানো অন্য কি বিষয় নিয়ে আসলে হয়? আমার হবি আমি চিন্তা করতে ভালোবাসি। স্যার চিন্তক। মানে আমার প্রত্যেকটা কাজ আমার চিন্তার ফসল এবং প্রত্যেকটা কাজই আমার ব্যক্তি জীবনের সঙ্গে সম্পৃক্ত। আমার ১ম ছবি আমার মায়ের অ্যা ক্যান্সারে আক্রান্ত মৃত্যু অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া। আমার ২য় ছবি উনাদিত্য, আম ওরাও আদিবাসীদের সঙ্গে কনফ্রন্ট হয়ে দেখে সেই অভিজ্ঞতা থেকে যুক্ত। আমার ৩য় ছবি আমার ইউল্যাবের স্টুডেন্টদের নিয়ে আ করা, আম সেটাও একদম ব্যক্তি জীবনের খুব পারফরম্যাটিভ ইসেতে ডকুমেন্টারি। আমার ৪র্থ ফিল্ম আম 'মি অ্যান্ড দ্য নেচার' সেটা যদিও শর্ট ফিল্ম, সেটাও আমার নিজের উপর করা। তো আমার ছবিগুলো somehow কালেক্টেড টু মাই আম লাইফ এবং যেই লাইফে আমি আসলে কোনো উত্তর দেই না। আমি আসলে প্রশ্ন খুঁজি। কারণ আমার আদর্শ আসলে প্রশ্ন। জীবনকে প্রশ্ন করতে পারা ও সত্যের সামনে মুখোমুখি হতে পারা। একটা জিনিস দর্শকদেরকে বলতেই হয় যে হয়তো খেয়াল করবেন আমাদের কথা শুনলে যে আমি আসলে স্যার ভাইয়া ২ টাই মিলিয়ে কথা বলি। কারণ উনি কিন্তু আমারও শিক্ষক। সো আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড আই ফিল ভেরি গুড যে আই এম বিং এবল টু মানে ইন্টারভিউ ইউ অ্যান্ড আস্ক অ্যাবাউট দিস ইন্টারেস্টিং ফ্যাক্ট অফ লস্ট সিনেমা না, যে পেছনে আ
সবকিছু পেছন ফেলে আসার চলচ্চিত্রটা নিয়ে আসলে হঠাৎ করে সামনে আসার পরে অনেক জায়গা থেকে অনেক রকম কিউরিসিটি জেগে উঠেছে যে আম, মানে একটা মজার তথ্য না দিলেই না, মানে আসলে হয়েছে কি, কিছুদিন আগে আই ওয়াজ গোয়িং থ্রু মাই ওল্ড হার্ড ড্রাইভ। হ্যাঁ, আমি আমার হার্ড ড্রাইভ ঘুরতে মানে খুঁজতে খুঁজতে হঠাৎ একটি ফোল্ডার পেলাম, যে ফোল্ডারটার নাম ছিল সবকিছু পেছন ফেলে। সো এই যে এই দীর্ঘশ্বাস দেখলেন, এরকম একটি দীর্ঘশ্বাস নিয়ে আমি ফোল্ডারটা ক্লিক করি, ওপেন করি, অ্যান্ড আই গো থ্রু দ্যাট documents, all my still photographs, production plan, আপনি shooting plan, হঠাৎ পেলেন, মানে আপনি কি জানতেন না যে এটা আছে কি নাই বা এরকম কিছু ছিল, না ভুলেই গিয়েছিলেন মুভ অন করে একদম? না আমি মুভ অন করে ভুলেই গিয়েছিলাম, কিন্তু আসলে হয় না যে কিছু কিছু পুরোনো হার্ড ডিস্কে কি আছে না আছে আমরা মেমোরি লেনে যাওয়ার মতো, যদিও আমি জানতাম না যে ওই হার্ড ডিস্কে ওই কি আছে? ফোল্ডারটা আছে, বিকজ সবকিছু পেছন ফেলে থেকে আমি আসলেই মুভড অন হয়েছিলাম। তো ওই ফোল্ডার থেকে ইট ট্রিগার্ড মাই মেমোরি, ইট ট্রিগার্ড মাই ট্রমা, সো আই থট টু রাইট অন দ্য ফেসবুক, অ্যান্ড দেন আমি আসলে ফেসবুকে লেখালেখি শুরু করি। আম, এক পর্ব দুই পর্ব করে দেন আসলে ওই কালবেলা এবং চ্যানেল 24 এই সবকিছু পেছন ফেলে টিজার দুইটা করে, দেন বাট এটা প্রায় একটা কি বলে একটা হাইপে তৈরি হয়ে গেল যে আহ, উম, কি আছে সিনেমায়, কি আছে, মানে আই ডিডন্ট হ্যাড দ্যাট ইন্টেনশন, আই হ্যাড to confront that trauma. I had to confront with my truth. হ্যাঁ, যদিও ও, সাকিবের মতো মানুষজন আসলে ট্রুথ স্বীকার করে না, বাট আই ডু নট ওয়ান্ট টু ওয়ার্ক উইথ অর মানে এমন কোনো মানুষের সঙ্গে আমি কাজ করতে চাই না যারা আসলে ট্রুথফুল না। উই অল রেসপেক্ট দ্যাট, উই ক্যান অল এগ্রি অন দ্যাট, যে আসলে পরিবর্তন তো এভাবেই আসবে হয়তো। আপনারা তো পথ প্রদর্শক, এখন এভাবেই হয়তো ইটস আসবে, নট হয়তো ইজি, ইটস মানে যে নট। কোনো কিছুকে মানে কনফ্রন্ট করা, এরকম চ্যালেঞ্জ নিয়ে করা, মানে ফাইট করা, আসলে ইটস নট ইজি, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, সামওয়ান নিডস টু ফাইট। স্যার, তাহলে কি আসলে এই গল্পটা নিয়ে হঠাৎ করে যে ট্রিগার হয়ে এই জিনিসটা এক্সপ্রেস করার মাধ্যমে যে আমরা জানতে পারলাম, মানে এটা থেকে আসলে আপনার কোনো এক্সপেকটেশন বা চাওয়াটা যে এখানে এখন এটা জানার পরে মানে সাকিবের সাথে বা আপনার, মানে ডু ইউ হ্যাভ এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট? আমার কি চাওয়া হতে পারে? আমি কি আমার ৬৫ লাখ টাকা ফেরত পাবো? না এই যে মানে আমার চাওয়া বলতে আমি যেটা চেয়েছি যে সাকিব যে একটা মিথ্যা কথা বলেছে সেই সময় ১২ বছর আগে, যেটার জন্য একজন ফিল্ম মেকারের জীবন ধ্বংস হয়েছে, তাকে অনেক স্ট্রাগল এর মধ্যে পড়তে হয়েছে। এইটার সঙ্গে যে ১৩০ জনের একটা টিম ছিল সিনেমাটার পিছনে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটাকে আসলে কিভাবে আমরা ব্যাখ্যা করব? তাই না? তো আমি চেয়েছি যে সবার পক্ষ হয়ে আসলে আমাদেরকে করা। হয়তো কিছু না, সাকিব একটা সরি যদি বলে, তাও হয়তো অনেক কিছু, এতগুলো মানুষের মনে হয়তো কষ্ট থাকবে না। কিন্তু আনফরচুনেটলি হি ইজ নট সরি। মানে এখনো পর্যন্ত আমার মনে হয় না যে আ আসলে সত্যটাকে তুলে ধরাটার মধ্যেও একটা শান্তি আছে, আমরা ওইটাই সিক করছি। এখান থেকে আসলে কিছু চাওয়া পাওয়ার কিছু নেই। না, এখান থেকে কি চাইবো আমি আসলে? আমার চাওয়ার কি কারণ আছে? অনেক দর্শকের মধ্যে এখন মানে কিউরিওসিটি এবং উৎসাহ জেগেছে যে তাহলে কি সিনেমাটা বের হচ্ছে সামনে বা কাজ হবে বা কি। না, সো না। এই ছবি দর্শকদের জন্য আসলে আমরা জানতে চাই যে না, এই ছবির আমরা কি কাজ আশা করতে হবে না। আ আর মানে যাই হোক, মানে কিছু বিষয় নিয়ে আলাপ করতেও আসলে আমাদের মতো মানুষজনদের মনে হয় যে উম উচিত না। আবার আ এই উচিত না করে ১২ বছর পার করে দিয়েছি। সো এখন আসলে এই
উচিত নাটাকেই উচিত করে সবার সামনে সত্যকে হাজির করতে চাই। হাজির করলাম। একদম। দেখা যাক এখন। তবে একটা বিষয় এখন না জানলেই হয় না। অনেক সিরিয়াস, অনেক কষ্টের কথা আপনি আমাদের সাথে সবার সাথে শেয়ার করলেন। অনেক ধন্যবাদ। কিন্তু শেষে জানতে চাই, আপনি সিঙ্গল ফাদার হিসাবে আপনার বাবা এবং রারা এই ২ জন আপনাদের সময়গুলো একটা সুন্দর কোনো যদি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করতেন। আহ আ আমার ছেলের বয়স ১৩। রিসেন্টলি আমি রাজশাহীতে ফিল্ম মেকিং ওয়ার্কশপ করিয়েছি ১২ দিনের, এবং আমার ছেলে পুরো ওয়ার্কশপটা করেছে এবং সেটা তার সিনেমা নির্মাণের ১ম পার্ট। ওয়াও! অ্যামেজিং। সো ইয়া এটা আমাকে খুবই আ ইট ইট গিভস মি ডিফারেন্ট প্লেজার। আরেকটা প্লেজার আমাকে দেয় যে as a filmmaker, my son born on the date of International um, Film Day, 28th December is আন্তর্জাতিক চলচ্চিত্র দিবস। এই 28 ডিসেম্বরে পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো প্যারিসে 1895 সালে চলচ্চিত্রের প্রদর্শনী হয়েছিল। সো ফিল্ম ইজ ইন মাই ব্লাড and I enjoy it. আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর। এটা আসলে মানে লিখে রাখার এবং আরেকটি সিনেমা বানানোর মতন গল্প, যে বাবার সাথে ছোটবেলায় সিনেমা কিভাবে বানানোর এই সুন্দর মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আর সিনেমার পেছনের গল্প থেকে আমাদের আজকের পডকাস্টে আপনাদের সাথে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ। আপনাকে Shit! A journey for new friendship. A new experience for self-discovery. An opportunity for changing life. Life of desired dream you can live. You can do. Are you ready to experience a trip for unknown destination? Everybody wants to control it, but nobody can. It's always yours.